মার্চ মাস চলে এসেছে, একটা নতুন ফিনান্সিয়াল ইয়ার শেষ হতে যাচ্ছে। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই মার্চ মাসের মধ্যে আমাদের কোন কোন কাজ কমপ্লিট করে নেওয়া উচিত। নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব মার্চ মাসের মধ্যে কোন কোন কাজ কমপ্লিট না করলে নতুন যে ফিনান্সিয়াল ইয়ার আসছে সেখানে আমাদের অনেক ধরনের অসুবিধা হতে পারে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যে কাজটি আমাদের কমপ্লিট করে নেওয়া উচিত মার্চ মাসের মধ্যে, সেটি হলো আমাদের অ্যাডভান্স ট্যাক্স জমা করে দেওয়া। অনেক ব্যক্তি আছে যাদের কিনা ট্যাক্সের পরিমাণ 10,000 টাকার ওপরে, সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাডভান্স ট্যাক্স জমা করা একান্তভাবে প্রয়োজন। যদি এক্ষেত্রে আমরা অ্যাডভান্স ট্যাক্স জমা না করি, সেক্ষেত্রে আমাদের যে টোটাল ট্যাক্স আছে সেই ট্যাক্সের উপর একটা এক্সট্রা ইন্টারেস্ট কিন্তু পড়ে, যেটা আমরা যখন দেখা যায় যে আমাদের ট্যাক্স পেমেন্ট করছি, এক্সট্রা একটা বার্ডেন আমাদের কাছে নিয়ে আসে। কারো যদি ট্যাক্স দেখা যায় যে 10,000 20,000 টাকা হচ্ছে, সেক্ষেত্রে তার তো খুব একটা গায়ে লাগে না। কিন্তু কারো যদি ট্যাক্সের পরিমাণ 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা হয়ে যায়, সেক্ষেত্রে এই ইন্টারেস্ট কিন্তু তার হিউজ একটা অঙ্কে গিয়ে দাঁড়ায়, যেটা কিনা সমস্যা তৈরি করে। এখন অ্যাডভান্স ট্যাক্স সম্পর্কে কারো যদি খুব একটা ধারণা না থাকে, সেক্ষেত্রে বলি যে আমাদের এই মুহূর্তে যে ফিনান্সিয়াল ইয়ার চলছে সেটা হলো 2024-25 ফিনান্সিয়াল ইয়ার, যেটা কিনা এপ্রিল 24-এ শুরু হয়েছে, মার্চ 25-এ শেষ হচ্ছে। এখন অনেকেই মনে করে যে এই মার্চ 25-এ শেষ হলে এরপরে জুলাই 25-এ আমাদের রিটার্ন জমা করতে হবে এবং তখনই আমাদের ট্যাক্স জমা করতে হবে। কিন্তু কারো ট্যাক্সের পরিমাণ যদি 10,000 টাকার ওপরে হয়, সেক্ষেত্রে তাকে কিন্তু এই এপ্রিল 24 থেকে মার্চ 25-এর মধ্যেই তার যে অ্যাডভান্স ট্যাক্স আছে সেই অ্যাডভান্স ট্যাক্স জমা করে দিতে হয়। যদি জমা না করেন, সেক্ষেত্রে যেই জিনিসটা বললাম, অনেক ধরনের এক্সট্রা ইন্টারেস্ট তার উপর চেপে বসে। এখন দেখে নিই আমাদের অ্যাডভান্স ট্যাক্স কখন জমা করতে হয়। যে কোনো ফিনান্সিয়াল ইয়ার আমাদের এপ্রিল মাসে শুরু হয় এবং আমাদের যে ফার্স্ট কোয়ার্টারটা থাকে সেটা হলো এপ্রিল মে জুন। এই ফার্স্ট কোয়ার্টারে এই জুন শেষ হওয়ার 15 দিন আগে, অর্থাৎ 15ই জুনের মধ্যে আমাদের অ্যাডভান্স ট্যাক্সের ফার্স্ট ইনস্টলমেন্টটা জমা করতে হয়, আর সেটা হলো আমাদের টোটাল ট্যাক্সের 15%। এখন অনেক ব্যক্তি বলতে পারেন যে আমার টোটাল ট্যাক্স কত, আমি কি করে বুঝবো? সেটা আপনাকে আন্দাজ করতে হবে যে আপনার টোটাল ট্যাক্স কত হতে যাচ্ছে। এর জন্য আপনি আগের বছরের যে আপনার ট্যাক্স আপনি পেমেন্ট করেছেন সেটা রেফারেন্স আপনি নিতে পারেন। এইবার পরের যে কোয়ার্টার আপনার শেষ হবে, সেই কোয়ার্টার কিন্তু আপনার জুলাই থেকে শুরু হয়ে সেপ্টেম্বরে গিয়ে শেষ হবে। সেপ্টেম্বরে শেষ হওয়ার 15 দিন আগে, অর্থাৎ 15ই সেপ্টেম্বর, আপনার টোটাল ট্যাক্সের 45% জমা করে দিতে হবে। অর্থাৎ আপনার টোটাল ট্যাক্স যদি ধরা যায় যে ট্যাক্সের পরিমাণ হলো 100 টাকা, সেক্ষেত্রে প্রথম কোয়ার্টারে 15 টাকা জমা করতে হবে, পরের কোয়ার্টারে 45 টাকা। এক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথম কোয়ার্টারে 15 আর পরের কোয়ার্টারে 45 টাকা জমা করতে হবে তা নয়, টোটাল 45 টাকা। অর্থাৎ প্রথম কোয়ার্টারে 15 টাকা যদি জমা করে দিয়ে থাকেন, তাহলে পরের কোয়ার্টারেই 45 থেকে 15 বিয়োগ করে এই 30 টাকা আসছে, এই 30 টাকা আপনাকে জমা করতে হবে। থার্ড কোয়ার্টার আপনার আসছে 15ই ডিসেম্বর, সেই একই রকমভাবে থার্ড কোয়ার্টার শেষ হচ্ছে ডিসেম্বরে, আর তার ঠিক 15 দিন আগে আপনি থার্ড ইনস্টলমেন্ট জমা দেওয়ার টাইম পাচ্ছেন। এক্ষেত্রে আপনার টোটাল ট্যাক্সের 75% জমা করে দিতে হবে, আর 15ই মার্চের মধ্যে আপনার টোটাল যে ট্যাক্স হয় তার 100% আপনাকে জমা করে দিতে হবে। এখন কোনো কারণবশত যদি দেখা যায় যে আপনি 15ই মার্চের মধ্যে আপনার টাকা আপনি জমা করতে পারলেন না, সেক্ষেত্রে 31শে মার্চের মধ্যেও আপনি এই টাকা জমা করলে সেটাকেও অ্যাডভান্স ট্যাক্স হিসাবে গণ্য করা হবে। তবে অবশ্যই রেকমেন্ড করব যে 15ই মার্চের মধ্যে আপনি আপনার অ্যাডভান্স ট্যাক্সের পুরো অংশটাই জমা করে দিন। এই মার্চের মধ্যে আমাদের আরও একটি কাজ করে নেওয়া প্রয়োজন, সেটা হলো আমাদের যদি আইটিআর ইউ জমা করার থাকে, সেক্ষেত্রে আমাদের আইটিআর ইউতে আমাদের রিটার্ন জমা করে দেওয়া। এখন এই সময় দাঁড়িয়ে আমাদের যে এই 23-24 ফিনান্সিয়াল ইয়ার আমাদের চলে গেল, তার রিটার্ন জমা করতে গেলেও আমাদের আইটিআর ইউতে আমাদের রিটার্ন জমা করতে হবে। এছাড়াও আমাদের আগের ফিনান্সিয়াল ইয়ার 22-23-এর রিটার্নও আমরা জমা করতে পারবো এখন দাঁড়িয়ে। 21-22-এর রিটার্নও কিন্তু এখন আমরা আইটিআর ইউতে জমা করতে পারবো। আপনার যদি কোনো কারণে এই 3টে বছরের মধ্যে কোনো বছরের রিটার্ন জমা না দেওয়া হয়ে গিয়ে থাকে, অবশ্যই রেকমেন্ড করব এই মার্চের মধ্যে আপনার রিটার্ন আপনি জমা করে দিন। মার্চ পেরিয়ে গেলে এরপরেও আপনি সুযোগ পাবেন 21-22-এর রিটার্ন জমা দেওয়ার, কেননা এই লাস্ট বাজেটে আমাদের কাছে একটা নতুন নিয়ম এসেছিল যে আমরা লাস্ট 4 বছরের রিটার্ন আমরা আইটিআর ইউতে জমা করতে পারবো। এটা তো কারেন্ট ইয়ারের, এর আগে এই 2 বছর, এর আগেরও 2 বছরের রিটার্ন আমরা চাইলে জমা করতে পারবো। কিন্তু এর আগের রিটার্ন আমাদের জমা করতে গেলে আমাদের ট্যাক্স তো জমা দিতেই হবে, এর সাথে 60 to 70% আমাদের জমা করতে হবে এক্সট্রা টাকা পেনাল্টি হিসাবে। এখন প্রথম বছরের ক্ষেত্রে 25%, সেকেন্ড বছরের ক্ষেত্রে 50%, তার আগের বছরের জন্য 60%, তার আগের বছরের জন্য 70%। এখন এই 22-23-এর যে রিটার্ন, সেটা যদি আপনি এখন জমা করেন,
তাহলে আপনাকে 25%-এর পেনাল্টি দিতে হবে। কিন্তু পরের বছরই যখন আপনি চলে যাবেন তখন এই রিটার্নটা জমা করতে গেলে আপনাকে 50% লেট ফিস জমা করতে হবে। এর জন্য মার্চের মধ্যে আপনার যদি প্রয়োজন থাকে এই রিটার্নটি অবশ্যই জমা করে দিন। নিউ রেজিমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তার স্ল্যাব বাড়ানোর সাথে সাথেই অনেক ব্যক্তির হয়তো মনে হয় যে নিউ রেজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া ভালো, কিন্তু অনেক ব্যক্তি আছে যাদের কিনা এখনো পর্যন্ত ওল্ড রেজিমে তাদের রিটার্ন জমা দিলে অনেক বেশি প্রফিট হয়। উদাহরণ হিসাবে বলি, কোনো ব্যক্তির যদি ইনকাম 60 লাখ টাকা বছরে হয় এবং তার দেখা গেল এক্সেমশন আর ডিডাকশন মিলিয়ে তার 9 লাখ টাকা রয়েছে, এক্ষেত্রে তার যে ট্যাক্সেবল ইনকাম রয়েছে সেটা কিন্তু 51 লাখ টাকা। এবার এই 51 লাখ টাকার উপর তার ট্যাক্সের ক্যালকুলেশন হবে ওল্ড ট্যাক্স রেজিমে, এবং ওল্ড ট্যাক্স রেজিমে তার ট্যাক্সের পরিমাণ হবে 14,69,000 টাকা। কিন্তু সে যদি নিউ ট্যাক্স রেজিমে তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেয় সেক্ষেত্রে তার 60 লাখ টাকার উপরই কিন্তু ট্যাক্সের ক্যালকুলেশন হবে, সেক্ষেত্রে তার ট্যাক্সের পরিমাণ হবে 17,04,000 টাকা, যেটা কিনা অনেকটাই বেশি। এটা তো ক্যালকুলেশন করলাম 2024-25-এর জন্য। এছাড়া 2025-26-এ যখন আমরা রিটার্ন জমা করব, অবশ্যই ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা বলছি, যার কিনা অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 26-27, তখনও কিন্তু অনেক ব্যক্তি থাকবে যাদের ওল্ড ট্যাক্স রেজিমে রিটার্ন জমা দিলে অনেক বেশি প্রফিট হবে। সেটা নিয়েও আমরা অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি, নাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে, আপনারা সেই ভিডিওটি দেখলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি ওল্ড ট্যাক্স রেজিমে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে থাকেন সেক্ষেত্রে আপনার এইচআরএ ক্যালকুলেশন করে নেওয়া কিন্তু একান্ত জরুরি। এক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদের কাছে 4টি অপশান দিয়ে রেখেছে। এই 4টি অপশানের মধ্যে যেই ফিগারটা সব থেকে কম হবে সেই ফিগারটা আমরা এক্সেমটেড এইচআরএ হিসাবে নিতে পারি। প্রথমে হলো অ্যাকচুয়াল এইচআরএ রিসিপ্ট, অর্থাৎ অফিস আপনাকে অ্যাকচুয়াল এইচআরএ কত দিয়েছে। 2 নম্বর হলো আপনার বেসিক প্লাস ডি এর 50% আপনাকে নিতে হবে। 3 নম্বর হলো 40% বেসিক প্লাস ডিএ। এই প্রথমের যে 50% সেটা যদি দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই এই শহরগুলোতে আপনি থাকেন, অর্থাৎ মেট্রো সিটিতে থাকেন, সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। আপনি যদি মেট্রো সিটিতে না থাকেন তাহলে 40% আপনার ধরতে হবে। আর 4 নম্বর হলো অ্যাকচুয়াল রেন্ট পেড মাইনাস 10% অফ বেসিক প্লাস ডিএ। একটু ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করি। ধরে নিলাম অফিস আপনাকে যে এইচআরএ দিচ্ছে, এইচআরএ সেটা হলো 2,40,000 টাকা। এবার আপনার বেসিক প্লাস ডিএ আছে ধরে নিলাম 12 লাখ টাকা। এছাড়া আপনি মেট্রো সিটিতে থাকেন আমি ধরে নিলাম, সেক্ষেত্রে 50% অফ যদি বেসিক প্লাস ডিএ হয় সেটা হয় 6 লাখ টাকা। এবার 3 নম্বর আমার কাছে যে অপশানটি আসছে সেটা হলো অ্যাকচুয়াল রেন্ট পেড। আমি ধরে নিলাম আপনি রেন্ট দেন 3 লাখ টাকা। এখান থেকে মাইনাস যাবে, মাইনাস এখানে 10% অফ বেসিক প্লাস ডিএ। তা 10% অফ বেসিক প্লাস ডিএ করলে 12 লাখ টাকা 10% হবে, অর্থাৎ 1,20,000 টাকা। তাহলে পড়ে থাকে 3 লাখ টাকা থেকে 1,20,000 বাদ গেলে 1,80,000 টাকা। তাহলে এখানে আমি 3টে ফিগার পেলাম। প্রথমে 2,40,000, তারপরেরটা হলো 6 লাখ, আর তারপরেরটা হলো 1,80,000। তাহলে এক্ষেত্রে 1,80,000 টাকা আপনার এক্সেমটেড এইচআরএ হবে। এক্ষেত্রে আমরা একটা এইচআরএ ক্যালকুলেটরও ইউজ করতে পারি, আমি দরকার পড়ে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। তাহলে আমি যদি এখানে আমার ধরে নিলাম বেসিক আছে 10 লাখ টাকা, এর সাথে ডিএ আছে 2 লাখ টাকা, যেটা আমরা 12 লাখ ধরেছিলাম দুটো মিলিয়ে। এইচআরএ আমরা 2,40,000 পাচ্ছি, এখানে লিখে দিয়েছি। টোটাল রেন্ট আমরা পেমেন্ট করেছি 3 লাখ টাকা। এক্ষেত্রে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি অ্যামাউন্ট অফ এক্সেমটেড এইচআরএ 1,80,000, এবং এইচআরের মধ্যে 60,000 টাকার ওপর আপনার ট্যাক্স পড়বে। সুতরাং মার্চের মধ্যে আপনি চাইলে নিজে হিসাব করে নিতে পারেন যে আপনার ম্যাক্সিমাম এইচআরএ, এক্সেমটেড এইচআরএ কত হতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনি অফিসের সাথে কমিউনিকেট করে আপনার ম্যাক্সিমাম এইচআরের এক্সেমশন আপনি নিতে পারেন। আপনি যদি এই ফিনান্সিয়াল ইয়ারে কোনো কারণে কোনো এরিয়ার স্যালারি পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই মার্চের মধ্যে আপনার অফিসের সাথে যোগাযোগ করুন। মার্চে যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই এপ্রিলে আপনি যোগাযোগ করুন এবং তাদের কাছে বলুন কোন কোন বছরের এইচআরএ আপনি পেয়েছেন সেটা আপনাকে জানাতে। কেননা আপনি যখন 10ই ফর্ম ফিল আপ করবেন সেই সময় কিন্তু আপনাকে দিতে হবে আপনি টোটাল যে এরিয়ার পেয়েছেন সেটা কোন কোন বছরের জন্য পেয়েছেন, না হলে কিন্তু আপনার সঠিক ক্যালকুলেশন করে ওঠা সম্ভব হবে না। আপনি মার্চের মধ্যেই দেখুন কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যেই অ্যাকাউন্টগুলো আপনি ইউজ করছেন না। যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেরকম থাকে যেই অ্যাকাউন্টগুলো আনইউজড অবস্থায় পড়ে রয়েছে এবং দেখা যাচ্ছে যে সেখানে মিনিমাম ব্যালেন্সই আপনি ফেলে রেখে দিয়েছেন, কোনো ধরনের কোনো ইউজ আপনি করছেন না এবং ভবিষ্যতেও প্ল্যান নেই যে সেই ধরনের অ্যাকাউন্ট ইউজ করার, সেক্ষেত্রে বলবো সেই ধরনের অ্যাকাউন্টকে আপনি ক্লোজ করে দিন। কেননা এটা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি করে। অনেক সময় দেখা যায় যে সেখান থেকে আপনি কোনো ইন্টারেস্ট পেয়েছেন,
কিন্তু দেখা গেল তার কোনো এফেক্ট আমাদের এআইএসে আসলো না, অথবা দেখা যেতে পারে তার রিফ্লেকশন আমাদের এআইএসে আসছে কিন্তু একটা এক্সট্রা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে নিয়ে সবসময় চলতে হচ্ছে। সুতরাং এই ধরনের আনইউজড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের থাকার প্রয়োজন আছে বলে মনে হয় না। যদি না একান্ত প্রয়োজন হয় তবে সেই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি বন্ধ করে দিন। রিসেন্টলি আমরা জানি যে আমাদের রেপো রেট কমেছে এবং খুব তাড়াতাড়ি হয়তো ব্যাংকের যে এফডি রয়েছে সেই এফডির উপর যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টও কমা শুরু করে দেবে। সুতরাং আপনার যদি কোনো ফিক্সড ডিপোজিট করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে বলবো যে খুব তাড়াতাড়ি সেই ধরনের ফিক্সড ডিপোজিট যেগুলো আপনার করার ইচ্ছা আছে আপনি করে নিন, অথবা কোনো ফিক্সড ডিপোজিট যদি আপনার ম্যাচিওর হয়ে যায় সেগুলোকে আবার রিনিউ করে নিন এবং দেখে নিন যে ম্যাক্সিমাম কতদিন পর্যন্ত আপনি এফডি করলে ভালো ইন্টারেস্ট পাচ্ছেন। কেননা একবার রেপো রেট কমা শুরু করলে এর আগেও আমরা দেখেছি যে পরপর সেই রেপো রেট কিন্তু কমতেই থাকে, আর বাড়া শুরু করলেও কিন্তু সেটা বাড়তে থাকে। সুতরাং একটা চান্স অবশ্যই থেকে যায় যে আমাদের এফডির যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট রেট কমে গেল। তার জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের ফিক্সড ডিপোজিটগুলো রিনিউ করে নেওয়া অথবা ফ্রেশ যদি কোনো এফডি করার থাকে সেটাকে করে নেওয়া একান্ত জরুরি। আপনার যদি কোনো পিপিএফ অ্যাকাউন্ট থাকে, এনপিএস থাকে অথবা সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনি যদি ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে আমি বলবো একবার দেখে নিন যে মিনিমাম যে অ্যামাউন্টটা সেটা তো এই বছরের জন্য আপনি জমা করেছেন কি করেননি। যদি কোনো কারণবশত আপনি জমা না করে থাকেন তাহলে অবশ্যই বলবো যে মিনিমাম যে অ্যামাউন্টটা আপনাকে জমা করতে হবে, যেমন পিপিএফ এর ক্ষেত্রে আমাদের 500 টাকা জমা করতে হয়, সেটা আপনি অ্যাটলিস্ট করে দিন। যদি না করেন তাহলে দেখা গেল পরের বছর আননেসেসারি আপনার 50 টাকা হোক আর যাই হোক না কেন আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। আপনার যদি কোনো কারণবশত কোনো ধরনের কোনো ক্যাপিটাল গেন থাকে তাহলে সেই ক্যাপিটাল গেনকে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। হতে পারে আপনার কোনো শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে কিনা আপনার লং টার্ম যে ক্যাপিটাল গেন আছে সেটা আপনি যদি বিক্রি করে দেন তাহলে সেটা 1,25,000-এর মধ্যে রইল, অথবা আপনি চেষ্টা করুন 1,25,000-এর মধ্যে আপনার প্রফিট আছে এই ধরনের কোনো শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড বিক্রি করে দিতে এবং সেটাকে সঙ্গে সঙ্গে কিনে নিতে। সেক্ষেত্রে কী হবে, আপনার যেহেতু লং টার্ম ক্যাপিটাল গেনে 1,25,000 টাকা পর্যন্ত আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্স লাগে না। সুতরাং এই 1,25,000 টাকা পুরোপুরি রকমভাবে আমরা ছাড় পেয়ে যাব। এছাড়াও যদি দেখা যায় যে আপনার কোনো ক্যাপিটাল গেন থেকে এই বছর 50 টাকা প্রফিট হয়েছে, এবার দেখা গেল আর একটা পাশে কোনো শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড থেকে আপনার 50 টাকা লোকসান আছে এবং দেখা গেল এই 50 টাকার উপর পরের বছর আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। আপনি চাইলে এই যে 50 টাকা লোকসান আছে সেই শেয়ারটা বিক্রি করে দিয়ে আপনি চাইলে সেম শেয়ার কিনুন অথবা অন্য কোনো শেয়ার কিনুন। সেক্ষেত্রে এই প্রফিটের সাথে এই লোকসানটি কিন্তু প্লাস মাইনাস হয়ে গিয়ে আপনার টোটাল প্রফিটের পরিমাণ 0 হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে হয়তো দেখা গেল কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হলো না। অথবা আপনার যদি প্রফিটের পরিমাণ 100 টাকা হয় আর লোকসানের পরিমাণ 50 টাকা হয় সেক্ষেত্রে 100 নয় 50 টাকার উপর আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হলো। এটা নিয়েও আমাদের কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে। সুজয় বৈদ্য, সাইনিং অফ।